জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সর্বশেষ বৈঠকে ইরান এবং তার পরমাণু কর্মসূচিকে ঘিরে শুরু হয়েছে এক নতুন উত্তেজনা। আপনারা হয়তো ইতিমধ্যেই খবরের শিরোনামে শুনেছেন, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি, যাদেরকে এই পৃথিবী একসাথে E3 বলে জানে, তারা ইরানের বিরুদ্ধে শুরু করেছে স্ন্যাকব্যাক নিষেধাজ্ঞা প্রক্রিয়া। যুক্তরাজ্যের জাতিসংঘের রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড বলেন, আমাদের অনুরোধগুলি ন্যায্য এবং বাস্তবসম্মত ছিল, কিন্তু আজ পর্যন্ত ইরান এই শর্ত পূরণের বিষয়ে গুরুতর হওয়ার কোনো ইঙ্গিত দেয়নি। আসল প্রশ্ন হচ্ছে, এই স্ন্যাকব্যাক আসলে কি, কেন এটা এত গুরুত্বপূর্ণ এবং ইরানের জন্য এর অর্থই বা কি হতে যাচ্ছে? E3 এর দেয়া শর্তগুলোই বা কি, যা ইরান গ্রাহ্যও করছে না? ইরানের উপর এত নিষেধাজ্ঞা, কিন্তু ইসরায়েলের উপর কোনো নিষেধাজ্ঞা নেই কেন? আন্তর্জাতিক সংস্থাগুলো কি এই পৃথিবীর মানুষের স্বার্থ রক্ষা করছে, না শুধু কিছু নির্দিষ্ট রাষ্ট্রের হয়ে সন্ত্রাসী কার্যকলাপকে বৈধতা দিয়ে এই শান্তির পৃথিবীতে অশান্তি তৈরি করছে? আজকের পুরো ভিডিওতে আমরা ধাপে ধাপে এই বিষয়গুলো বিশ্লেষণ করব এবং সব প্রশ্নের উত্তরও আপনাদেরকে জানাবো, তাই পুরো ভিডিও জুড়ে থাকুন। ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করবেন এবং আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। বন্ধুগণ, চলুন শুরু করি স্ন্যাপব্যাক এর ব্যাখ্যা দিয়ে। স্ন্যাপব্যাক হলো এমন এক বিশেষ প্রক্রিয়া যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ 2015 সালের ইরান পরমাণু চুক্তির অংশ হিসেবে অনুমোদন করেছিল। এর অর্থ হলো, যদি ইরান চুক্তির শর্ত ভঙ্গ করে, তাহলে কোনো ভোটাভুটি ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে পূর্বের সব জাতিসংঘ নিষেধাজ্ঞা আবার কার্যকর হয়ে যাবে। এখন যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি বলছে, ইরান এত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এবং IAEA পরিদর্শকদের কাজ এতটাই বাধাগ্রস্ত করছে, যার কারণে তারা আর অপেক্ষা করতে রাজি নয়। তাদের বক্তব্য স্পষ্ট, আমরা বহুবার ইরানকে সময় দিয়েছি, বলেছি IAEA কে পূর্ণ প্রবেশাধিকার দাও, অতিরিক্ত ইউরেনিয়াম মজুত কমাও এবং আলোচনায় বসো, কিন্তু ইরান কোনো ইতিবাচক পদক্ষেপ নেয়নি, তাই আমাদের আর কোনো পথ খোলা নেই। এর অর্থ হচ্ছে, আগামী 30 দিনের মধ্যে যদি ইরান কোনো পরিবর্তন না আনে, তাহলে জাতিসংঘের সব পুরনো নিষেধাজ্ঞা আবার ফিরিয়ে আনা হবে। এবার একটু ভাবুন তো, এই স্ন্যাকব্যাক নিষেধাজ্ঞা ফিরলে এর প্রভাব কতটা ভয়াবহ হতে পারে। এর মধ্যে রয়েছে অস্ত্র বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা, তেল বিক্রিতে নিষেধাজ্ঞা, ব্যাংকিং ও লেনদেনে কঠোর নিয়ন্ত্রণ, এমনকি আন্তর্জাতিক ভ্রমণেও সীমাবদ্ধতা। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, স্ন্যাপব্যাক কার্যকর হলে জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রকে আইনগতভাবে বাধ্য থাকতে হবে এই নিষেধাজ্ঞা মানতে। অর্থাৎ চীন, রাশিয়ার মতো দেশও সরাসরি না হলেও কূটনৈতিক চাপের মুখে পড়বে। এখন প্রশ্ন হলো, এই স্ন্যাপব্যাক শুরু করার সিদ্ধান্ত হঠাৎ এলো কেন? আসলে E3 একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ইরানকে সময় দিয়েছিল। তারা 3টি শর্ত দিয়েছিল। প্রথম শর্ত, IAEA পরিদর্শকদের পূর্ণ প্রবেশাধিকার দিতে হবে। দ্বিতীয়ত, 60% এর বেশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে। আর তৃতীয়ত বা সর্বশেষ, যুক্তরাষ্ট্র বা আমেরিকার সঙ্গে নতুন আলোচনায় বসতে হবে। কিন্তু ইরান এর কোনোটাতেই স্পষ্ট প্রতিশ্রুতি দেয়নি, বরং উল্টো বলেছে তাদের সিদ্ধান্ত আসবে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক থেকে। অর্থাৎ ইরান বিষয়টি দীর্ঘসূত্রতায় ফেলছে। ফলাফল, E3 বলল, যদি আর দেরি করি তাহলে ইরান পরমাণু বোমা বানানোর পথে আরো এগিয়ে যাবে, তাই স্ন্যাপব্যাক শুরু করতে তারা বাধ্য হলো। বন্ধুগণ, এখন চলুন দেখি ইরান এই স্ন্যাপব্যাক প্রসেস নিয়ে কি বলছে। তেহরান শুরু থেকেই অভিযোগ তুলেছে যে E3 আসলে নিজেদের সিদ্ধান্ত নিচ্ছে না, তারা আমেরিকার চাপে এই সিদ্ধান্ত নিয়েছে। ইরান বলছে, আমরা কোনো আন্তর্জাতিক চুক্তি ভঙ্গ করিনি, বরং 2018 সালে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একতরফাভাবে JCPOA থেকে সরে গিয়েছিল। তাদের মতে যুক্তরাষ্ট্র যখন প্রথমে বেরিয়ে গেল,
তখন চুক্তি ভাঙার দায় ইরানের নয়, বরং যুক্তরাষ্ট্রের। আর এটাই ছিল বাস্তবতা। এখানে ইরানের যুক্তি স্পষ্ট, তারা নিজেদেরকে দায়মুক্ত প্রমাণ করতে চাইছে, পশ্চিমা চাপকে অন্যায্য হিসাবে তুলে ধরছে। এভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইরান আসলে বলতে চাইছে, আমাদেরকে শাস্তি দেওয়ার অধিকার তাদের নেই, কারণ শাস্তি যদি দিতে হয় তাহলে আমেরিকাকে দিতে হবে, যারা 2018 সালে চুক্তি ভঙ্গ করেছিল। আমরা কোনো চুক্তি ভঙ্গ করিনি। তেহরানের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বলেছেন, আমরা যদি জাতীয় স্বার্থের বিরুদ্ধে কিছু দেখি তাহলে কোনো চাপেই মাথা নত করব না, তবে আলোচনার জন্য দরজা এখনো খোলা রয়েছে। এই বক্তব্যে একটি দ্বৈত কৌশল রয়েছে। একদিকে ইরান দেশের আত্মসম্মানবোধ এবং সার্বভৌমত্ব রক্ষা করছে, অন্যদিকে আন্তর্জাতিক কূটনীতির দরজা পুরোপুরি বন্ধ না করে বরঞ্চ সঠিক উপায়ে আলোচনার পথ তারা সুগম করে রেখেছে। ইরানের ভেতরেও এই প্রশ্ন গুরুত্বপূর্ণ, কারণ ইরানের জনগণের একটি অংশ মনে করে পশ্চিমাদের সঙ্গে আলোচনা করলে অর্থনৈতিক চাপ কমতে পারে, ব্যবসা বাণিজ্য বাড়তে পারে। আর ইরানের জনগণের এই অংশ হচ্ছে মূলত পশ্চিমাদের নিযুক্ত এজেন্ট বা মধ্যপন্থী। আর এই মধ্যপন্থীদের মূল নেতাই হচ্ছে ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যার কারণে তারা কথায় কথায় আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের চাপিয়ে দেওয়া শর্তগুলো মেনে নিয়ে ইরানকে অস্ত্রশূন্য করতে চায়। অন্যদিকে আরেকটি অংশ বিশ্বাস করে, আমরা যতই ছাড় দেই পশ্চিমারা ততই নতুন দাবি তুলবে এবং আমাদের স্বাধীনতা হরণ করার পুনরায় চেষ্টা করবে। মূলত 1979 সালের পরে ইরান যখন আমেরিকা থেকে স্বাধীন হয় এবং 1980 সালে যখন তারা ইসলামী বিপ্লব গড়ে তোলে, তখন থেকে বর্তমান সময় পর্যন্ত এই পৃথিবীতে নিজেদেরকে সম্মানের সাথে দাঁড় করিয়ে রেখেছে। কিন্তু আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েলের সহযোগিতায় মধ্যপন্থাভোগী তাদের যে সহচর রয়েছে, অর্থাৎ মাসুদ পেজেশকিয়ান এবং তার নেতারা, তারা চাইছে ইরানকে নিরস্ত্রকরণ করতে এবং আমেরিকা, ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের দাসত্ব বরণ করাতে। এখন কথা হচ্ছে, ইরানের সরকার কি করছে? ইরানের সরকার মূলত ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। জনগণকে দেখাচ্ছে আমরা নত হইনি, আবার আন্তর্জাতিকভাবে দেখাচ্ছে আমরা আলোচনায় আগ্রহী। ইরানের প্রতিক্রিয়াকে শুধু কূটনৈতিক দিক থেকে দেখলে ভুল হবে। এখানে বড় ভূমিকা রাখছে অর্থনীতি। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল রপ্তানি ব্যাপকভাবে কমেছে, আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেন কঠিন হয়ে পড়েছে, বিদেশি বিনিয়োগকারীরা ইরান থেকে সরে যাচ্ছে। তাহলে ইরান কেন আলোচনার দরজা খোলা রাখছে? কারণ তারা জানে কোনো না কোনোভাবে পশ্চিমা চাপ লাঘব না করলে অর্থনীতি আরো বিপদে পড়বে। এবং সেই সাথে তারা এটাও বলছে, পৃথিবীর কোনো দেশ বা সংস্থা জোর করে আমাদের উপর কোনো অন্যায় আবদার চাপিয়ে দিতে পারবে না, ইরানকে আর দমানো যাবে না। ইরান আরও বলছে, E3 মূলত মধ্যপ্রাচ্যে তাদের আঞ্চলিক ভূমিকাকে কমানোর জন্যই চাপ দিচ্ছে। তাদের অভিযোগ, আমেরিকা ও ইউরোপ ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে সব সিদ্ধান্ত নিচ্ছে। তেহরানের কর্মকর্তারা বলেছেন, সিরিয়া, লেবানন বা ইয়েমেনে আমাদের উপস্থিতি জাতীয় নিরাপত্তার জন্য। পশ্চিমারা চাইছে আমাদের আঞ্চলিক প্রভাব ভেঙে দিতে। অর্থাৎ ইরান এটাকে কেবল একটি পারমাণবিক ইস্যু হিসেবে দেখছে না, তাদের মতে এটা আসলে আঞ্চলিক শক্তির ভারসাম্যের খেলা। এখন প্রশ্ন হলো, ইরান কি সত্যি আলোচনায় বসবে? তাদের অবস্থান থেকে বোঝা যাচ্ছে তারা আলোচনার সম্ভাবনা একেবারে বাদ দিচ্ছে না, তবে তারা একক শর্তে কোনো আলোচনায় যাবে না। আলোচনা মানেই হচ্ছে দুই পক্ষরই নিজস্ব মতামত প্রকাশ করা এবং তাদের শর্ত দেওয়ার অধিকার থাকবে। শুধুমাত্র আমেরিকা বা ইসরায়েল বা পশ্চিমা বিশ্ব এককভাবে শর্ত দিয়ে যাবে আর ইরান তা মেনে নিবে, এটা ইরান কখনোই হতে দিবে না। ইরানেরও চাওয়া পাওয়া রয়েছে, ইরানেরও শর্ত রয়েছে। আমেরিকা পশ্চিমা বিশ্বর শর্ত মেনে নিতে হলে ইরানের শর্ত তাদেরকে মেনে নিতে হবে। এটা অনেকটা সময় কেনার কৌশল, কারণ যতদিন আলোচনা চলবে ততদিন আন্তর্জাতিক সম্প্রদায় সামরিক বা চরম চাপ প্রয়োগ করতে পারবে না। ইরানের প্রতিক্রিয়াকে আরেকভাবে বলা যায়, আর এটা হচ্ছে এক ধরনের বার্তা যুদ্ধ। পশ্চিমারা বলছে ইরান চুক্তি ভেঙেছে, ইরান বলছে চুক্তি আমেরিকা ভেঙেছে, ইরান কোনো চুক্তি ভাঙেনি। বাস্তবতা হচ্ছে
2018 সালে আমেরিকা চুক্তি ভেঙেছে, ইরান কোনো চুক্তি ভাঙেনি। এই পারস্পরিক দোষারোপ আসলে আন্তর্জাতিক জনমতকে প্রভাবিত করার খেলা। কে কাকে বেশি বিশ্বাসযোগ্য প্রমাণ করতে পারে, এটাই আসল প্রতিযোগিতা। বন্ধুগণ, একটা বিষয় না বললেই নয়, এখানে বাংলাদেশের মতো দেশও পরোক্ষভাবে প্রভাবিত। কারণ ইরান যদি চাপের মুখে আরো কঠোর হয়ে যায়, তাহলে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়তে পারে। তেলের দাম বেড়ে গেলে বাংলাদেশের আমদানি ব্যয় বাড়বে, অন্যদিকে প্রবাসী শ্রম বাজারও প্রভাবিত হতে পারে। তাই ইরানের প্রতিক্রিয়া শুধু মধ্যপ্রাচ্যের কূটনীতি নয়, বরং বৈশ্বিক অর্থনীতিকেও প্রভাবিত করছে। পরিশেষে দেখা যাচ্ছে ইরানের প্রতিক্রিয়া একদিকে কঠোর ভাষা, অন্যদিকে আলোচনার ইঙ্গিত। এটা কেবল আবেগের বিষয় নয়, বরং একটি কৌশলগত খেলা। জনগণের আত্মসম্মান এবং নিরাপত্তা বজায় রাখা, একই সাথে আন্তর্জাতিক চাপও কমানোর চেষ্টা। এই দ্বৈত নীতি ভবিষ্যতে আলোচনার পথ খুলে দিতে পারে, আবার সংঘাতও বাড়াতে পারে। সবকিছু নির্ভর করছে আগামী কয়েক মাসে কূটনৈতিক আলোচনার অগ্রগতির উপর। আইএইএ সম্প্রতি একটি বিস্তৃত রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বেশ কয়েকটি চমকপ্রদ তথ্য উঠে এসেছে। প্রথমত, রিপোর্ট অনুযায়ী ইরান বর্তমানে প্রায় 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। এটি শুধু শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের জন্য নয়, বরং অস্ত্র তৈরির কাছাকাছি পর্যায়ে। দ্বিতীয়ত, অনেক স্থানে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে, অর্থাৎ আইএইএ কর্মকর্তারা যেখানেই যেতে চান সেখানে অবাধে প্রবেশ করতে পারছেন না। তৃতীয়ত, কিছু স্থানে ক্যামেরা ও পর্যবেক্ষণ যন্ত্র সরিয়ে ফেলা হয়েছে বা বন্ধ রাখা হয়েছে, ফলে আইএইএর হাতে পূর্ণাঙ্গ তথ্য আসছে না। আইএইএ এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি স্পষ্ট করে বলেছেন, আমাদের হাতে যদি পূর্ণাঙ্গ তথ্য না থাকে, তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না ইরান আসলে কতদূর এগিয়েছে। এই বক্তব্য আসলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এর মানে হলো বিশ্ববাসী অন্ধকারে রয়েছে। ইরান হয়তো সত্যি বিদ্যুৎ উৎপাদনের জন্য কাজ করছে, আবার হয়তো গোপনে অস্ত্র তৈরির দিকেও এগোচ্ছে। কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। এই কথার ভিত্তিতে আমরা বলতেই পারি, আইএইএ যে বিবৃতি দিয়েছে ইরান অলরেডি 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, এই তথ্যটাও ভুল বা মিথ্যা। কারণ আইএইএ তারা নিজেরাই জানে না আসলে ইরান কত পার্সেন্ট মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, কারণ সব জায়গায় তাদের প্রবেশাধিকার নাই। আর ইরান তাদের এই প্রবেশাধিকার সীমিত করার পিছনে মূল লক্ষ্য হচ্ছে 2025 সালের জুন মাসের 12 তারিখে যখন ইসরায়েল অতর্কিত ইরান হামলা করলো এবং 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের শেষের দিকে এসে যখন আমেরিকা পারমাণবিক স্থাপনাগুলোতে নিখুঁতভাবে বম্বিং করেছে, তখনই ইরান কিন্তু এই বিষয়গুলো স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছিল নথিপত্রের মাধ্যমে যে আইএইএ ইরানের সব পারমাণবিক স্থাপনার যাবতীয় ডিটেলস তথ্য তারা ইসরায়েল বা মোসাদকে সরবরাহ করেছে, এবং আইএইএর সেই তথ্যগুলোর উপর ভিত্তি করে ইসরায়েল এবং আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর আক্রমণ চালিয়েছে। সুতরাং আইএইএ আসলে নিরপেক্ষ কোনো সংস্থা নয়, তারা মূলত আমেরিকা এবং ইসরায়েলের এজেন্ট। এই কারণেই ইরান বর্তমানে আইএইএর প্রবেশাধিকার সংরক্ষিত করেছে। আর এই অনিশ্চয়তাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি, যাদের আমরা E3+US বলি, তারা আরও কঠোর অবস্থান নিয়েছে। তাদের মতে যদি ইরান এত তথ্য গোপন করে, তাহলে এর অর্থ কিছু একটা লুকানো হচ্ছে। আমেরিকা স্পষ্ট বলছে, আইএইএ যেসব জায়গায় প্রবেশ করতে চায় সেখানে ইরানকে অনুমতি দিতে হবে, না হলে আমরা ধরে নেব তারা অস্ত্র কর্মসূচি চালাচ্ছে। ইউরোপীয় দেশগুলো বলছে যদি পূর্ণাঙ্গ নজরদারি না থাকে, তাহলে জেসিপিওএ কার্যকর হওয়ার কোনো মানে হয় না। প্রত্যুত্তরে ইরান এই অভিযোগগুলোকে রাজনৈতিক চাপ বলে উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য, আমরা পশ্চিমাদের কাছে আমাদের সামরিক ঘাঁটি উন্মুক্ত করতে বাধ্য নই, আমাদের জাতীয় নিরাপত্তার বিষয় রয়েছে। তারা আরও অভিযোগ করেছে, আইএইএ অনেক সময় আমেরিকা ও ইউরোপের চাপে পক্ষপাতমূলক রিপোর্ট তৈরি করে, তাই তারা কিছু জায়গায় সীমাবদ্ধতা আরোপ করেছে। ইরান বলছে, আমাদের কর্মসূচি একেবারেই শান্তিপূর্ণ। যদি আমাদের উপর অতিরিক্ত চাপ দেওয়া হয়, তাহলে আমরা আরও কঠোর অবস্থান নিব। আসলে এখানে একটি বাস্তবতা হচ্ছে, আইএইএ হলো একটি আন্তর্জাতিক সংস্থা যাদের ক্ষমতা অনেকটাই সদস্য দেশগুলোর সহযোগিতার উপর নির্ভর করে।
তাদের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই, কোনো জোরপূর্বক শক্তি নেই। তারা যা করতে পারে তা হলো রিপোর্ট তৈরি করা, জাতিসংঘকে সতর্ক করা, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তথ্য পৌঁছে দেয়া। কিন্তু তারা নিজেরা গিয়ে জোর করে কোনো স্থাপনায় ঢুকতে পারবে না। তাই ইরান যদি প্রবেশাধিকার না দেয় তাহলে তাদের হাত বাঁধা। আইএইএ এর সীমাবদ্ধতার কারণে পশ্চিমা দেশগুলো এখন একটি কঠিন অবস্থায়। তারা মনে করছে ইরান হয়তো দ্রুত 90% বা অস্ত্র গ্রেড সমৃদ্ধকরণে পৌঁছে যেতে পারে। যদি তা হয় তাহলে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় প্রযুক্তি অর্জন করবে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র ও ইউরোপ আইএইএ রিপোর্টকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বলছে, আমরা যদি এখনই ব্যবস্থা না নেই তাহলে পরে আর সময় থাকবে না। অন্যদিকে চীন ও রাশিয়া বলছে আইএইএ রিপোর্ট রাজনৈতিকভাবে ব্যবহার করা উচিত নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে। এই টানাপোড়েনেই আইএইএ একটি কেন্দ্রীয় খেলোয়াড় হয়ে দাঁড়িয়েছে। বাস্তবতা হচ্ছে, বিগত জুন মাসের আক্রমণের পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ মুখেই ঘোষণা করেছিলেন যে আমরা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দিয়েছি আর ইরানের কাছে এখন কোনো ইউরেনিয়াম নেই। কিন্তু তারপরও আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের মূল উদ্দেশ্য হচ্ছে ইরানকে সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণ করা। আর এর সবকিছুর ব্যাখ্যাই আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তাহলে সংক্ষেপে বলা যায়, আইএইএ ইরানের কার্যক্রম নিয়ে পূর্ণাঙ্গ তথ্য পাচ্ছে না। এই অসম্পূর্ণ তথ্যের কারণে পশ্চিমারা সন্দেহ আরো বাড়িয়ে তুলছে, আর ইরান বলছে এটা আসলে রাজনৈতিক চাপের খেলা। ফলে আইএইএ এর প্রতিটি রিপোর্ট আন্তর্জাতিক কূটনীতিতে ঝড় তোলে। একদিকে এটি পশ্চিমাদের জন্য চাপ সৃষ্টির হাতিয়ার, অন্যদিকে ইরানের জন্য আত্মপক্ষ সমর্থনের সুযোগ। এভাবেই আইএইএ এখন ইরান সংকটের একেবারে কেন্দ্রবিন্দুতে। বন্ধুগণ, এবার আসি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নে। যদি ইরান আবার আমেরিকার সাথে আলোচনায় বসে তাহলে যুক্তরাষ্ট্র কি কি শর্ত সামনে রাখতে পারে? অনেকেই মনে করেন আমেরিকা হঠাৎ করে চুক্তিতে ফিরবে না। তারা চাইবে ইরানকে এমন কিছু শর্ত মানতে যা শুধু পরমাণু কর্মসূচি নয়, বরং ইরানের সামগ্রিক ভূ রাজনৈতিক আচরণকেও নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মতো ইরানও আমেরিকা ও পশ্চিমা বিশ্বের দাসে পরিণত হবে। চলুন একে একে সেই সম্ভাব্য শর্তগুলো আমরা বিশ্লেষণ করি। প্রথমত, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সীমা। 2015 সালে জেসিপিওএ বা ইরান পরমাণু চুক্তিতে ইরানকে অনুমতি দেওয়া হয়েছিল সর্বোচ্চ 3.67% পর্যায়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করার। এটি মূলত বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয়, কিন্তু এর বেশি পর্যায়ে গেলে সেটি অস্ত্র তৈরির পথে নিয়ে যায়। কিন্তু বাস্তব চিত্র হচ্ছে 2025 সালে এসে ইরান প্রায় 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। এমনকি আইএইএ আশঙ্কা প্রকাশ করেছে যে ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যে অস্ত্র গ্রেড অর্থাৎ 90% সমৃদ্ধকরণে পৌঁছে যেতে পারে। যুক্তরাষ্ট্রের প্রধান দাবি থাকবে ইরানকে আবার সেই 3.67% সীমায় ফিরে আসতে হবে। শুধু তাই নয়, অতিরিক্ত মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়ামও আন্তর্জাতিক তত্ত্বাবধানে সরিয়ে ফেলতে হবে। এই শর্ত ইরানের জন্য অত্যন্ত কঠিন, কারণ তারা এটাকে বলে তাদের বৈজ্ঞানিক অগ্রগতি ও জাতীয় সম্মান। দ্বিতীয় শর্ত হলো আইএইএ অর্থাৎ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে পূর্ণ প্রবেশাধিকার দেওয়া। এখন পর্যন্ত আইএইএ এর অভিযোগ ইরান তাদের কয়েকটি গোপন স্থাপনায় প্রবেশের অনুমতি দেয়নি। এমনকি যেখানে প্রবেশ করতে দেয় সেখানেও ক্যামেরা সরিয়ে ফেলা হয় বা পরিদর্শনের সময়সীমা সীমিত রাখা হয়। আমেরিকার শর্ত হবে আইএইএ কে 24 ঘন্টা যে কোনো সময়ে যে কোনো স্থানে পরিদর্শনের অধিকার দিতে হবে। এর মধ্যে সামরিক ঘাঁটি, গবেষণাগার, এমনকি বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেন্টারও থাকতে পারে। ইরানের দৃষ্টিতে এটি জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি, কারণ তাদের সামরিক গোপনীয়তা প্রকাশ হয়ে যাওয়ার ঝুঁকি আছে। কিন্তু যুক্তরাষ্ট্র স্পষ্ট করে বলবে এটা ছাড়া আস্থা ফেরানো সম্ভব নয়। আর এখানেই হচ্ছে আমেরিকা, ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের মূল চালাকি। তারা চাচ্ছে যে কোনোভাবে ইরানের সমস্ত সামরিক ঘাঁটি এবং তাদের সমস্ত পরমাণু কেন্দ্রগুলোয় পরবর্তীতে নতুন করে প্ল্যান করে ইরানে শক্তিশালী হামলা করে ইরানকে পঙ্গু করে দেয়া। তৃতীয় শর্ত আসবে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ঘিরে। আমেরিকা এবং বিশেষ করে ইসরায়েল বারবার বলছে ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম শুধু প্রতিরক্ষামূলক নয়, বরং আক্রমণাত্মক।
ইরানের হাতে এখন এমন ক্ষেপণাস্ত্র আছে যা 2000 কিলোমিটারেরও বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম। সম্প্রতি ইরান উন্মোচন করেছে নতুন ICBM ক্ষেপণাস্ত্র, যা 12,000 কিলোমিটার দূরত্বে গিয়ে খোদ আমেরিকাতেও আঘাত হানতে সক্ষম। এর অর্থ হলো ইসরায়েল, সৌদি আরব, এমনকি ইউরোপ নয়, বরঞ্চ পুরো পৃথিবী ইরানের টার্গেটের মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্র চাইবে ইরান যেন এই মিসাইল কর্মসূচি সীমিত করে, অথবা অন্ততপক্ষে নতুন দীর্ঘ পাল্লার মিসাইলের উন্নয়ন বন্ধ রাখে। কিন্তু ইরান এটিকে সরাসরি জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে দেখে। তাদের বক্তব্য, আমরা যদি প্রতিরক্ষা ব্যবস্থা না রাখি তাহলে ইসরায়েল, আমেরিকা ও সৌদি আরব আমাদের উপর হামলা চালাতে পারে। তাই এই শর্তে ইরান কোনোভাবেই ছাড় দেবে না। আর এই ছাড় দেওয়া কোনোভাবেই ইরানের পক্ষে উচিত নয়, কারণ ইরান যদি তাদের এই ব্যালিস্টিক মিসাইলের গবেষণা এবং উন্নয়ন বন্ধ করে দেয়, তাহলেই ইসরায়েল, সৌদি আরব, আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব ইরানের ঘাড়ে আরো শক্তভাবে চেপে বসবে। চতুর্থ ও শেষ প্রধান শর্ত হল মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কমানো। আমেরিকা এবং তার মিত্ররা অভিযোগ করে ইরান শুধু নিজ দেশে নয়, বরং বাইরের দেশে গিয়েও নানান গোষ্ঠীকে সমর্থন দেয়। উদাহরণস্বরূপ লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি বিদ্রোহী, সিরিয়ায় আসাদ সরকারের পাশে থাকা মিলিশিয়া বাহিনী, এই সব সংগঠনকে অর্থ, অস্ত্র এবং প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ রয়েছে ইরানের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র চাইবে ইরান এসব কার্যক্রম কমিয়ে আনুক বা পুরোপুরি বন্ধ করুক। কিন্তু এখানে সমস্যা হলো, ইরান মনে করে এই গোষ্ঠীগুলো তাদের ফরওয়ার্ড ডিফেন্স, অর্থাৎ যদি শত্রুরা তাদের আক্রমণ করে তাহলে এই আঞ্চলিক মিত্ররা প্রথমে প্রতিরোধ করবে। তাই এটিকে ইরান জাতীয় নিরাপত্তার অংশ বলেই ধরে নেয়। এখন প্রশ্ন হচ্ছে, যেখানে মধ্যপ্রাচ্যে বসে ইসরায়েল একের পর এক গণহত্যা চালিয়ে যাচ্ছে, সেখানে ইসরায়েলকে কোনো প্রকার দমন বা শর্ত না দিয়ে কেন ইরানকে এতগুলো শর্ত দেয়া হচ্ছে, যেখানে ইরান এখন পর্যন্ত কখনোই আক্রমণাত্মক কোনো কাজ করেনি এক প্রতিরক্ষা ছাড়া? বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব তারা চাইছে ইরানকে তাদের দাসে পরিণত করা, কারণ এই মধ্যপ্রাচ্য বা মুসলিম বিশ্বে একমাত্র জাতি ইরান যারা এখন পর্যন্ত নিজেরা স্বয়ংসম্পূর্ণ এবং যারা অন্য কোনো জাতির আধিপত্য মেনে নেয় না। মধ্যপ্রাচ্যের বাকি যত দেশ রয়েছে সবগুলো দেশই আমেরিকা, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের দাসে পরিণত হয়েছে। আমেরিকা এবং ইসরায়েল যেভাবে যা চায় তারা সেভাবেই তা করে, শুধুমাত্র ইরানকে তারা কোনোভাবেই তাদের আয়ত্তে আনতে পারছে না। তাই আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের এই চাল এবং আলোচ্য এই শর্তগুলোই খুব শীঘ্রই ইরানের উপর তারা প্রয়োগ করার চেষ্টা করবে। তাহলে দেখা যাচ্ছে আমেরিকার সম্ভাব্য 4টি শর্তই এমন যা ইরানের জন্য অত্যন্ত স্পর্শকাতর। একদিকে ইরান যদি এসব শর্ত মানে তাহলে তারা তাদের কৌশলগত ক্ষমতা হারাবে, সেই সাথে সাথে সার্বভৌমত্ব। অন্যদিকে যদি না মানে তাহলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ আরও বাড়বে। তাই অনেক বিশ্লেষক মনে করছেন ইরান ও আমেরিকার মধ্যে আলোচনার প্রবল অচলাবস্থা তৈরি হতে পারে। এবার আসি চীন ও রাশিয়ার দিকে। যেখানে ইউরোপের E3 দেশগুলো বলছে ইরানকে শাস্তি দিতে হবে, সেখানে বেইজিং আর মস্কো একেবারে ভিন্ন সুর তুলেছে। তাদের মতে শাস্তি দিয়ে সমস্যার সমাধান হবে না, বরং সমাধান আসবে আস্থা গড়ে তোলার মাধ্যমে। চীন এবং রাশিয়া অলরেডি বিকল্প প্রস্তাব উত্থাপন করেছে। এই বিকল্প প্রস্তাবের মূল কথা হলো ইরানকে সীমিত পরমাণু কার্যক্রম চালাতে দেওয়া হোক, কিন্তু শর্ত থাকবে IAEA যেন সব জায়গায় পূর্ণ প্রবেশাধিকার পায়। চীন ও রাশিয়ার ভাষায় নিষেধাজ্ঞা আর হুমকি দিয়ে কেবল উত্তেজনা বাড়বে, বরং যদি ইরানকে ন্যায্য সুযোগ দেওয়া হয় তবে তারা আলোচনায় আগ্রহী থাকবে। এটাকে অনেকটা গিভ অ্যান্ড টেক মডেল বলা যায়। চীন ও রাশিয়া আরও বলেছে একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা চুক্তি দরকার। 2015 সালে JCPOA যেমন বিশ্বশক্তি ও ইরানকে একসাথে বসিয়েছিল, এবারও তেমন একটি ফ্রেমওয়ার্ক প্রয়োজন। তবে এবার শুধু পরমাণু নয়, বরং মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তাকেও এই চুক্তির আওতায় আনা উচিত। অর্থাৎ শুধু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নয়, বরং ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলোর আঞ্চলিক ভূমিকা নিয়েও আলাপ হওয়া উচিত। এখানে চীন এবং রাশিয়া আসলে নিজেদেরকে শান্তির মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরতে চাইছে। তবে পশ্চিমা দেশগুলো এই প্রস্তাবকে প্রায় সঙ্গে সঙ্গেই উড়িয়ে দিয়েছে। E3 বলছে এটা সময় নষ্ট করার কৌশল।
ইরানকে আরও সময় দিলে তারা আরও বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। আমেরিকাও স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি কঠোর চাপ না থাকে তাহলে ইরান কখনোই সিরিয়াসলি আলোচনায় বসবে না। অর্থাৎ পশ্চিমারা মনে করছে চীন রাশিয়ার প্রস্তাব আসলে ইরানকে রক্ষা করার একটা কৌশল। এখন প্রশ্ন হলো, চীন আর রাশিয়া কেন এমন অবস্থান নিচ্ছে? আসলে এর পেছনে একাধিক কৌশলগত কারণ রয়েছে। প্রথমত, আমেরিকার প্রভাব কমানো। চীন ও রাশিয়া চাইছে মধ্যপ্রাচ্যে আমেরিকার একচেটিয়া প্রভাব ভেঙে দিতে। দ্বিতীয়ত, জ্বালানি নিরাপত্তা। চীন বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক। ইরানের সঙ্গে ভালো সম্পর্ক রাখলে তারা তুলনামূলক সস্তায় তেল পেতে পারে। তৃতীয়ত, রাজনৈতিক জোট। রাশিয়ার জন্য ইরান একটি গুরুত্বপূর্ণ মিত্র। সিরিয়া যুদ্ধ থেকে শুরু করে পশ্চিমাদের বিরুদ্ধে কূটনৈতিক লড়াই ইরান সবসময় রাশিয়ার পাশে রয়েছে। অতএব ইরানকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে তারা কখনোই দেবে না। অন্যদিকে উন্নয়নশীল অনেক দেশ চীন রাশিয়ার প্রস্তাবে সমর্থন জানিয়েছে। তাদের যুক্তি হলো, নিষেধাজ্ঞা দিয়ে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে, কিন্তু রাজনৈতিক সমাধান হলে সবাই লাভবান হয়। বিশেষ করে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এমনকি দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশও বলছে, আমরা চাই কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান, কারণ তেলের দাম বাড়লে আমাদের অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এখানে চীন ও রাশিয়া আসলে নিজেদেরকে উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। আর এই বিতর্কের আরেকটি দিক হলো, এটা কেবল ইরানকে কেন্দ্র করে নয়, বরং পশ্চিম বনাম পূর্ব শক্তির কূটনৈতিক দ্বন্দ্ব। পশ্চিমা দেশগুলো বলছে নিয়ম মানতে হবে, নইলে শাস্তি। চীন রাশিয়া বলছে শাস্তি নয়, বরং আস্থা। এভাবে ইরান ইস্যুটি হয়ে উঠছে বৈশ্বিক ক্ষমতার প্রতিযোগিতার প্রতীক। এখন প্রশ্ন হলো, এই প্রস্তাবের বাস্তবায়নের সম্ভাবনা কতটা? পশ্চিমারা যদি অনড় থাকে তাহলে চীন রাশিয়ার প্রস্তাব কার্যত অচল হয়ে যাবে। কিন্তু যদি আন্তর্জাতিক চাপ আরো বাড়ে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো যদি একসাথে কণ্ঠ তোলে, তাহলে আলোচনায় নতুন দিক তৈরি হতে পারে। এছাড়া ইরানও জানে চীন ও রাশিয়ার সমর্থন তাদের জন্য এক ধরনের লাইফলাইন। তাই তারা হয়তো পশ্চিমাদের চাপ উপেক্ষা করে কিছুটা সময় টানার কৌশল নেবে। বাংলাদেশের মতো দেশগুলোর জন্য এই প্রস্তাবও গুরুত্বপূর্ণ, কারণ যদি কূটনৈতিক সমাধান হয় তেলের বাজার কিছুটা স্থিতিশীল হতে পারে, আর যদি সমাধান না হয় তবে উত্তেজনা বাড়বে, জ্বালানির দাম হু হু করে বাড়বে। এছাড়া আন্তর্জাতিক বাণিজ্য ও প্রবাসী শ্রমিকের নিরাপত্তার উপরও এর প্রভাব পড়তে পারে। অতএব চীন রাশিয়ার প্রস্তাব সরাসরি আমাদের মতো দেশগুলোকেও স্পর্শ করছে। সুতরাং দেখা যাচ্ছে চীন ও রাশিয়ার প্রস্তাব শুধু একটি কূটনৈতিক নথি নয়, বরং এটি বৈশ্বিক শক্তির ভারসাম্য বদলের ইঙ্গিত। পশ্চিমারা যেখানে চাপ ও শাস্তির পথ বেছে নিয়েছে, সেখানে পূর্বরা বলছে আস্থা আর সহযোগিতা। কোন পথ শেষ পর্যন্ত কাজ করবে তা নির্ভর করছে আগামী মাসগুলোতে আলোচনার গতি আর আন্তর্জাতিক রাজনীতির মোড় ঘোরার উপর। এবার আসি ভবিষ্যতের কূটনীতি আর আন্তর্জাতিক প্রভাবের দিকে। পুরো বিষয়টি এখন একেবারে দ্বিমুখী অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। একদিকে E3 আর যুক্তরাষ্ট্র বলছে ইরানকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে, অন্যদিকে চীন আর রাশিয়া বলছে না, শাস্তি নয় বরং সমঝোতার পথ খুঁজতে হবে। ফলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত দুই মেরুতে বিভক্ত হয়ে পড়েছে। এই বিভক্তির ফলে এখন বড় প্রশ্ন দাঁড়িয়েছে, জাতিসংঘ কি আদৌ কার্যকর কোনো সিদ্ধান্ত নিতে পারবে? কারণ নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের মধ্যে যদি ঐকমত্য না থাকে, তাহলে কোনো রেজুলেশন কার্যকর করাই কঠিন হয়ে যাবে। আর এমনটা হলে আন্তর্জাতিক সম্প্রদায় বিভ্রান্ত হবে। কে আসলে ইরানের সঙ্গে কেমন আচরণ করবে? আর এই অনিশ্চয়তা ইরানের পক্ষে যাবে। ইরান ভালো করেই জানে, যতক্ষণ চীন ও রাশিয়া তাদের পক্ষে রয়েছে, ততক্ষণ তারা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে না। এক ধরনের কূটনৈতিক ঢাল তৈরি করে দিচ্ছে। ফলে তারা হয়তো আরো আত্মবিশ্বাসী হয়ে বলবে, আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব, পশ্চিমাদের চাপেও মাথা নত করব না। আসলে বাস্তবতা হচ্ছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি অলরেডি এই কথা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। তিনি সবার সামনে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইরান কোনো সংস্থা, কোনো দেশ বা কোনো জাতির কাছে মাথা নত করবে না। ভবিষ্যতে ইরান হয়তো আলোচনায় বসবে, কিন্তু সেটা তাদের শর্ত মেনে, যেখানে তারা নিজেদের পরমাণু ক্ষমতা হটাতে চাইবে না। কিন্তু এখানেই সবচেয়ে বড় ঝুঁকি লুকিয়ে রয়েছে। যদি ইরান সত্যি অস্ত্র গ্রেড পর্যায়ে চলে যায়,
তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো আন্তর্জাতিক নিরাপত্তাই হুমকির মুখে পড়বে। আর এমনটাই ভাবছে পশ্চিমা বিশ্ব, আমেরিকা ও ইসরায়েল। কারণ ইসরায়েল বলছে তারা কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না, অথচ তারা জাতিসংঘের সব নিয়ম ভঙ্গ করে একদিকে গাজায় গণহত্যা চালাচ্ছে, আরেকদিকে আমেরিকার সহযোগিতায় পরমাণু অস্ত্রেও নিজেদেরকে সজ্জিত করেছে। সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো তখন নিজেদের নিরাপত্তা বাড়াতে পারমাণবিক প্রযুক্তি চাইতে পারে। ফলে শুরু হতে পারে আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতা। অর্থাৎ আজকের কূটনৈতিক দ্বন্দ্ব আগামীতে হয়ে উঠতে পারে সামরিক সংঘাতের বীজ। এখন শুধু নিরাপত্তায় নয়, অর্থনীতির দিক থেকেও এর প্রভাব ভয়াবহ। তেলের বাজার সরাসরি ইরানকে ঘিরে থাকা উত্তেজনায় প্রভাবিত হয়। যদি নিষেধাজ্ঞা আরও বাড়ে, তেলের সরবরাহ কমে যাবে। আর যদি সংঘাত শুরু হয়, তাহলে দাম আকাশচুম্বী হতে পারে। এর ফল কি হবে? উন্নয়নশীল দেশগুলো যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান সবচেয়ে বেশি চাপের মুখে পড়বে, কারণ তাদের অর্থনীতি সরাসরি তেলের দামের উপর নির্ভরশীল। তাহলে এখন সামনে কি কি সম্ভাবনা খোলা রয়েছে? নাম্বার 1, আলোচনার পথ। যদি পশ্চিমারা কিছুটা নমনীয় হয়, তবে নতুন কোনো সমঝোতা হতেও পারে। নাম্বার 2, অচলাবস্থা। যদি বর্তমান অবস্থান থেকে কেউ সরে না আসে, তাহলে অচলাবস্থা দীর্ঘস্থায়ী হবে। নাম্বার 3, সংঘাতের ঝুঁকি। যদি ইরান দ্রুত আগায় আর পশ্চিমারা তা মেনে না নেয়, তাহলে সামরিক সংঘাত ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাবে না। এমনও হতে পারে 30 দিন পরে হয়তোবা এবার ইরানকে যুদ্ধ করতে হবে শুধুমাত্র ইসরায়েল আর আমেরিকা নয়, সেই সাথে সাথে পশ্চিমা বিশ্বের বিরুদ্ধেও। অতএব প্রতিটি সিদ্ধান্তই আগামী দিনের বৈশ্বিক রাজনীতিকে বদলে দিতে পারে। সব মিলিয়ে বলা যায়, ইরান ইস্যু এখন কেবল একটি দেশের পরমাণু কর্মসূচি নয়, বরং বৈশ্বিক ক্ষমতার দ্বন্দ্বের প্রতীক হয়ে উঠেছে। জাতিসংঘ কি এই দ্বন্দ্ব সামলাতে পারবে, নাকি বিশ্ব আরো গভীর বিভাজনের দিকে যাবে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এবার চলুন আমরা একটু নজর দেই বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দরিদ্র রাষ্ট্রগুলোর দিকে। এই বৈশ্বিক টানাপোড়েন বাংলাদেশ, ভারত, পাকিস্তানের জন্য কি অর্থ বহন করছে? ইরানের উপর যদি কঠোর নিষেধাজ্ঞা আবার ফিরে আসে, তাহলে তেলের বাজার অস্থির হয়ে পড়বে, আন্তর্জাতিক বাজারে দাম বাড়বে, আর তার প্রভাব সরাসরি পড়বে বাংলাদেশ সহ ভারত, পাকিস্তানের মতো দেশগুলোর উপর। কারণ এই দেশগুলো এখনো সম্পূর্ণভাবে আমদানি নির্ভর জ্বালানি অর্থনীতি চালাচ্ছে। তেল ও গ্যাসের দাম বেড়ে গেলে পরিবহন খরচ বাড়বে, বিদ্যুৎ উৎপাদনে চাপ পড়বে এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনযাত্রার খরচও বেড়ে যাবে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে যদি অস্থিতিশীলতা বাড়ে, তাহলে প্রবাসী শ্রমিকদের জন্য বড় ঝুঁকি তৈরি হবে। বাংলাদেশ থেকে প্রতি বছর লাখো শ্রমিক যায় সৌদি আরব, কুয়েত, কাতার, ওমানের মতো দেশগুলোতে। সেখানে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে নতুন নিয়োগ কমে যাবে, আর যারা আছে তারাও অনিশ্চয়তায় পড়তে পারে। অর্থাৎ রেমিটেন্স, যা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মতো দেশগুলোর অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, সেটিও বড় ধাক্কা খেতে পারে। সব মিলিয়ে বলা যায়, ইরান ইস্যু কেবল মধ্যপ্রাচ্যের সংকট নয়, বরং গোটা পৃথিবীর দেশগুলোর জন্য এক বড় চ্যালেঞ্জ। তেলের দাম, প্রবাসী শ্রম বাজার আর সামগ্রিক অর্থনীতি সবই এই ভূ রাজনৈতিক সমীকরণের সঙ্গে জড়িয়ে রয়েছে। বন্ধুরা, স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কার্যকর হলে নিঃসন্দেহে ইরান অর্থনৈতিকভাবে বড় ধাক্কা খাবে। ব্যাংকিং, তেল রপ্তানি, আন্তর্জাতিক বাণিজ্য সবকিছু সীমিত হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে, ইরান সম্পূর্ণ একা নয়। চীন ও রাশিয়ার মতো শক্তিশালী মিত্র তাদের পাশে দাঁড়িয়েছে, ফলে তারা একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়বে না। অন্যদিকে আমেরিকা ও ইউরোপ চাপ অব্যাহত রাখবে। তারা জানে অতিরিক্ত চাপ দিলে হয়তো ইরান আলোচনার টেবিলে ফিরতে বাধ্য হবে, কিন্তু আবার সম্পূর্ণ দরজা বন্ধ করে দিলে ইরান আরো আক্রমণাত্মক হতে পারে। তাই পশ্চিমাদের কৌশল হলো চাপ ও আলোচনার দুটি পথই খোলা রাখা। এবং সেই সাথে সাথে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব আরেকটি কৌশল চালিয়ে যাচ্ছে, আর সেটা হলো ইরানের মধ্যে বিভাজন তৈরি করা। অলরেডি ইরানে একটি মধ্যপন্থাভোগী দল রয়েছে, যে দলের নেতা বর্তমান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আসলে এই মধ্যস্বত্বাভোগী দলের মূল কাজ হচ্ছে যে কোনো মূল্যে ইরানের সার্বভৌমত্ব বিক্রি করে দিয়ে হলেও আমেরিকা ও পশ্চিমা বিশ্বের সাথে লিয়াজো মেনটেন করা। আর সেটা হতে পারে অর্থের বিনিময়ে, সেটা হতে পারে তাদের ব্যক্তিগত কোনো সুবিধা আদায়ের মাধ্যমে। এবার একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরতে চাই।
ইরানের উপর এত কড়াকড়ি, এত নজরদারি, এত রিপোর্ট কেন? কিন্তু ইসরায়েল, যেটি মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ এবং মধ্যপ্রাচ্যের বিস্ফোরা নামে পরিচিত, তার দিকে আন্তর্জাতিক সংস্থাগুলো কার্যত চোখ বন্ধ করে রয়েছে। আইএইএ কখনোই ইসরায়েলের পরমাণু স্থাপনাগুলোতে প্রবেশাধিকার পায়নি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো কার্যকর সিদ্ধান্ত হয়নি। এক এক দেশের জন্য এক এক রকম নিয়ম। ইরানের জন্য এক নিয়ম আর ইসরায়েলের জন্য আরেক নিয়ম। এই দ্বিমুখী মানদণ্ড আসলে বৈশ্বিক নিরাপত্তার জন্য ভীষণ ক্ষতিকর। কারণ ইরান বলছে আমাদের উপর কেন এত অন্যায় নজরদারি, আর ইসরায়েলের জন্য কেন নয়? এই প্রশ্নই ইরানের জনগণকে বিভক্ত করার বদলে আরো একত্রিত করেছে। মুসলিম বিশ্বে ইসরায়েল বিরোধী মনোভাব বাড়াচ্ছে, আর শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের সংকটকে আরো জটিল করছে। শুধু পারমাণবিক ইস্যুই নয়, ইসরায়েল বছরের পর বছর ধরে ফিলিস্তিনের সামরিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে। হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ গৃহহারা হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একে স্পষ্টভাবে জেনোসাইড বা গণহত্যা বলছে, কিন্তু তবুও পশ্চিমা বিশ্ব থেকে তেমন কোনো পদক্ষেপ দেখা যায় না। বরং ইসরায়েল আন্তর্জাতিক আইন ভঙ্গ করেও পারমাণবিক অস্ত্র ধরে রেখেছে, আর সেই অস্ত্র কখনো আইএইএ বা জাতিসংঘ দ্বারা পরিদর্শিত হয়নি। এটা শুধু ফিলিস্তিনের জন্য নয়, পুরো পৃথিবীর জন্য বিপজ্জনক। কারণ যে দেশ গণহত্যা চালাতে পারে, তার হাতে যদি পরমাণু অস্ত্র থাকে, তাহলে তা বৈশ্বিক শান্তির জন্য এক বিশাল হুমকি। কারণ ইসরায়েল শুধু ফিলিস্তিন রাষ্ট্রকেই ধ্বংস করেনি, বরঞ্চ তারা সিরিয়া, লেবানন এবং ইয়েমেনেও প্রতিনিয়তই আক্রমণ চালাচ্ছে। তাহলে সামনের চিত্র কি দাঁড়াচ্ছে? যদি E3 এর চাপ ও স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কার্যকর হয়, ইরান হয়তো আলোচনায় ফিরবে, তবে চরম অনিচ্ছায়। যদি আলোচনার দরজা পুরোপুরি বন্ধ হয়, তাহলে ইরান হয়তো দ্রুত পারমাণবিক অস্ত্রের দিকে এগোবে। আর যদি চীন রাশিয়ার প্রস্তাব কোনোভাবে গ্রহণযোগ্য হয়, তাহলে হয়তো নতুন একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে উঠতে পারে। কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি তিনি অলরেডি শরীয়তি ব্যাখ্যা দিয়েছেন, আর সেটা হচ্ছে পারমাণবিক অস্ত্র ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী। তাই তিনি পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য ইরানকে কোনো প্রকার পারমিশন দেননি। তাই ইরান বাস্তবিক অর্থে পারমাণবিক অস্ত্রের দিকে এগোচ্ছে না, আর এটা আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়ন খুব ভালো করেই জানে। কিন্তু তারপরেও আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন চাচ্ছে ইরানকে কোণঠাসা করতে, যাতে করে তারা কোনো প্রকার অস্ত্র উৎপাদন না করতে পারে, এবং প্রয়োজনীয় অস্ত্র যা দেশ রক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন, তা যেন ইরান নিজে উৎপাদন না করে আমেরিকা ও ইউরোপ থেকে কিনে নেয়। স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা ইরানকে হয়তোবা ধাক্কা দেবে, কিন্তু চীন রাশিয়া সমর্থনে তারা একেবারে ভেঙে পড়বে না। অন্যদিকে আমেরিকা ও ইউরোপ চাপ অব্যাহত রাখবে, আবার আলোচনার দরজাও খোলা রাখবে। কিন্তু এখানে বড় প্রশ্ন, কেন ইরানের ওপর এত নজরদারি? বন্ধুগণ, আপনি কি মনে করেন ইরান কি সমঝোতায় আসবে, নাকি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিজেদের পথে হাঁটবে? আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।